হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাট। চোখ ধাঁধালো ওই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো ওই আলো? ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছিলাম। তখনই দুজনা পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপর দিকে থাকা চেহারাগুলো অন্ধকারে ঢাকা। চোখের উপর চাপ প্রয়োগ করলো তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম। দে বোন, কাঁদছিস কেন বোকামে? সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে আটকে থাকা ভয়, জ্বালা ধরানো অতীত সবকিছু থেকে মুক্তি পেতেই যেন ভাইয়ার মুখে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামের এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে আমার বিয়েটা আটকাতে। বাবা মার বাধ্য ছেলেটা অবাধ্য হয়ে উঠেছিল, আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হয় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তাই দুগালে হাত রেখে বলল, এতে কাঁদিস না বোন, দেখ আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কি হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। কাঁদো কেন? কিচ্ছু হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে, সেন্সলেস হয়ে গেছে। আমাকে ছেড়ে ওনাকে ধরো। উপস, সরি সুগা ভাইয়া, আমি একা পারবো না, আপনি ধরেন। আপনার ভাইয়ার স্বাস্থ্য ভয়ানক। ভাই, তুমি এই পরিস্থিতিতে মজা করছো? মজা কই করলাম, আমি সিরিয়াস ভাই। ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ার কথা শুনে এমন একটা পরিস্থিতিতে আমার হাসি পাচ্ছে। ভাইয়াটা যে কি, যখন দেখছে বোন ঠিক আছে, তার মানে জগৎ সংসারে সব ঠিক আছে। জাগক বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছে টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সেদিন ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। উনি অসুস্থ, তবু কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতেও উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। এই প্রথম তাকে কাছে পাওয়া। ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখটাও আমার বড্ড টানছে। ইচ্ছা করছে খুব করে আদর করে দিই, কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলেছে অনবরত। উনি তো আমার নন, উনি রোজাপুর ভালোবাসা। ওনাকে ছোঁয়াবে ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আমার। কিন্তু নিজের সাথে নিজের করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটা মাত্র কিন্তু। এই কিন্তু ভেতরে কত হাজার প্রশ্ন, যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়া স্বপ্নগুলো থেকে। রাত 12:20 বাজে। ওনার ঘুম এখনো ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবারে নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সব সময়। হালকা স্পর্শে কেঁপে উঠলো এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালাম। জাঙ্কুক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কি যেন একটা ভাবছে সে। আমি নড়ে চড়ে উঠতে উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস আমাকে সামলে নেওয়ার জন্য। আমি কি বলবো বুঝতে পারলাম না। ওনার মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়াকশন দেওয়া উচিত, তাছাড়া ভুলে গেছি আমার দায়িত্ব ছিল বলে কোনো রকমে কাটিয়ে দিলাম কথাটাকে। তে কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল। জি বলুন। তুমি বাচ্চা একটা মেয়ে, 18 গন্ডিতে পা রাখতে পারোনি এখনো, আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে তে। নিজের ছেলের খুশির ঝোলা ভর্তি গিয়ে তোমার ছুরিটা ফাঁকা করে দিয়েছে একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো উনি শান্ত কণ্ঠে বললেও খুব গোছিয়ে হচ্ছিল, হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলেছে, আর আমি নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছি। কি বলতে চান তিনি? উনি একটু থেমে আবারও বলতে লাগলেন, তোমার ভালো থাকা উচিত তে, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সে চেষ্টা করতে পারি। আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাইতে। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ তোমার বাবা সেটা মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। তোমার স্বাধীনতা কখনো বাধা হয়ে দাঁড়াবে না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। বলে উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন। সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি, কিন্তু সেই আমি তো মেনে নিতে পারছি না। যেই পরিণাম জানাই ছিল, সেই পরিণামটাকে যেন মেনে নিতে এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। দুদিন হলো আমরা জাঙ্কুক ভাইয়াদের বাড়িতে এসেছি।
এই দুদিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবু ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটুকু নেই। খুব ইচ্ছা করে ওনার সাথে ঝগড়া করতে, হাসতে, কিন্তু আবার সেই এই কিন্তুটাই আমার জীবনে বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর জাঙ্কুক ভাইকে রুমে ডেকে পাঠিয়েছিল, জানি না কেন, জানার কোনো ইচ্ছাও নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে, তবু যেতে হবে। মামু জরুরি তলব বলে কথা। জাঙ্কুক ভাইয়ের জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে। সুগা ভাইয়ের দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে। হয়তো কষ্ট ভোলার জন্য নিজেকে এত ব্যস্ত রাখায় আটকে রাখা বড্ড একা লাগে এখন। আপু সুগা ভাইয়ের সাথে ভুসানে চলে গেছে। আপু ভুসান ভার্সিটিতে পড়ে। আপুর পড়াশোনা শেষ হতে আরো 2 বছর, তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময় সুগা ভাইয়া ভূষণ কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানে থাকবে। বাড়ির বউকে তো এত দূরে একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন, তাই ঝটপট ব্যালকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে উনি ওয়াশরুমে ঢুকে গেলেন। আমি কফি আনতে নিচে গেলাম। নিচে নামতেই কাকা জানালেন মামু রুমে যেতে বলেছে। আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে নিয়ে চলে এলাম। রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে আছেন। আমি ওনার সামনে কফির মধ্যে এগিয়ে দিয়ে বললাম, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছে। কেন? আমি কি করে বলবো, গেলেই না হয় বুঝতে পারবো। ও আচ্ছা, চলো এখনই যেতে হবে। চলো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পেছন পেছন মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে, খুব কি ক্ষতি হয় যদি উনি রোজ আপুকে ভুলে আবার হাসতে শেখেন, বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবেসে আঁকড়ে রাখতে শেখেন। কিন্তু প্রকৃতি সবসময় এত সহজ করে দেয়নি। একটা জীবনের সাথে খুব গোপন ভাবে জড়িয়ে দিয়েছে আরো কয়েকটা জীবন। রোজ আপুর সাথেও তো জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পায়নি। না আমি, না জাঙ্কুক ভাইয়া, না আপুর বাবা মা, সবাই তার অগোছালো জীবনটাতে ক্লান্ত, শুধু একটা রোজ আপুর অপেক্ষায়। মামু বিছানায় আশোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতেই উঠে বসে আমাদের বসতে বললেন। বাবা, দেখেছিলে কোনো সমস্যা? তোমাদের কোনো সমস্যা ছাড়া রাখতে পারি না বুঝি? না তেমনটা নয়, আসলে আমাদের ডাকার প্রধান কারণ হলো তেমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। জাঙ্কুক ভাইও অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, তে মানে? তেমা, তোমার সাথে অনেক অন্যায় আমি করেছি। তোমার স্বপ্নগুলো আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিং এ তোকে অ্যাডমিট করিয়ে দেবে জাঙ্কুক। ভালো করে পড়াশোনা করো। আমার বৌমাকে আমি উচ্চ শিক্ষিত হিসেবে দেখতে চাই। এর মাথায় হাত রেখে কথাটি বললেন নামজন। না মামু, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়ে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নেব। কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। একদম কথা না, আমি যা বলেছি, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানে হবে। জাঙ্কুক, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, আমি এখনই খোঁজ নিয়ে দেখছি কোন কোচিংটা বেটার। বলেই বেরিয়ে গেল জাঙ্কুক। ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল। হয়তো উনি এমনটাই কিছু চেয়েছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতে ছলছল চোখে পাশে বসতে ইশারা করলেন। আমি অবাক হলাম। মামুর ওই ছলছল চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগের থেকেও শক্ত করে আমার হাত চেপে ধরে উঠলেন। মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে, পারলে ক্ষমা করিস। কিন্তু জানিস, এই অন্যায়টার জন্য আমার আফসোস হচ্ছে না। সন্তানের জন্য স্বার্থপর হওয়াটা যে অন্যায় নয়, তাই না? আমি জানি জাঙ্কুক রোজকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য ধীরে ধীরে শেষ হয়ে যাওয়াটা তো কোনো সমাধান না। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারছিলাম না। এভাবে থাকলেও মরে যেত মা, মরে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছি, ব্যাস। আমি মামুর দিকে তাকিয়েছি তীক্ষ্ণ চোখে। তার চোখে ছেলেকে হারানোর ভয়, অশ্রুজল মাখালো আর্তনাদ। হাতের উল্টো পিঠ করে চোখ মুছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন উনি। তুই নিশ্চয়ই ভাবছিস, ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাহলে তুই বা কেন, তোমার মতো বাচ্চাকে কেন বেছে নিলাম? কেন কোনো অ্যাডাল্ট মেয়েকে নয়? আমি মাথা ঝাঁকালাম। উনি মুচকি হেসে বললেন, এর পেছনে 2টি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে জাঙ্কুকের জন্য এক গভীর মায়া দেখেছিলাম, যা শুধু জাঙ্কুকের মায়ের চোখে ফুটে ওঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়া জাঙ্কুকে বাঁচানোর একটা স্কোপ তৈরি করে দেবে, তাই তোকে বিয়েটা করতে বাধ্য করেছি। আর দ্বিতীয় কারণটি হলো, তুই দেখতে তোর মায়ের মতো,
আর তোর আচার ব্যবহারও তার মতো। এর সাথে বিয়ের কি সম্পর্ক? মামু আবার হেসে উঠলেন। আমি আবার অবাক হলাম। কি ব্যাপার, ওরে হাসেন কেন? দেখেছিস, এই যে ভুরু কুচকে তাকালি, তোর মাও ঠিক এভাবে তাকাতো। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবি আমার ছেলেকে। কি পারবি না মানে? মা বাঁচার আশা দিয়েছিল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজা দিকে ফিরতে চাকরকে দেখতে পেলাম দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম না যে উনি কি আমার আর মামুর কথা শুনেছেন নাকি শোনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলেন, আমাকে পাশ কাটিয়ে মামুর পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও চাঁদে নিচে চলে গেলাম। আমার কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিনে ভর্তি করিয়ে ছাড়। কিন্তু টাকা, আমি এত টাকা কোথায় পাবো? ভর্তি ফ্রি, বই খাতা বাবদ 15 থেকে 20,000 টাকা তো অ্যাটলিস্ট লাগবে। মামু আর চাঙ্গু ভাইয়ের টাকায় আমি কোচিনে ভর্তি হব না। চাঙ্গুকের মুখে শোনা লোভী পদবিটা এখনো আমার কানে বাজছে না। নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। এসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিচের রুমের দিকে পা বাড়ালাম। চাঙ্গু হয়তো রুমেই আছে, ওনার থেকে টাকার অ্যামাউন্টটা ছিনিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকে আমি উনি এর মধ্যে সারও নিয়ে নিয়েছেন। হাউ ফাস্ট! হবেই না বা কেন? দেখতে হবে না কারবার, ইচ্ছা করছে কাজলের টিপ দিয়ে দিও নাকি। এত কিউট কে হতে বলেছে? ভিজা চুল থেকে টুকটাক পানি ঝরছে, বুকে লেপটে থাকা লোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছা করছে ওনার বুকে জমে থাকা ফোটা ফোটা পানিগুলো ছুঁই দিয়ে আলতো হাতে। হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। চটপট পেছনের পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে যেন অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারি থেকে এগিয়ে গেলেন, হয়তো ড্রেস বের করবেন। ঠং দেখলে মেজাজ বিগড়ে যায়। আগে তো খালি গায়ে হুটহাট করে সামনে চলে আসতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখে লজ্জার কারখানা নিয়ে বসে গেছে। উনি তাড়াহুড়ো করে বিছানার পাশ দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিল। তারপর যা হওয়ার তাই হলো। আমায় নিয়ে বিছানায় পড়লেন। ওই ভেবেছিলাম স্টার জলসা হিরো হিরোইনদের মতো 5-10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে হারিয়ে যাব, কিন্তু তার কই হলো। ওই যে আমার বর বলে কথা, বেটা এত আনরোম্যান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। যাওয়ার সময় ছোট্ট করে বললেন, সরি, এটা ইন্টেনশনালি ছিল না। মেজাজটা আমার চরম খারাপ হচ্ছে। বেটা খচ্চরে একটা জীবনে রোমান্টিক মুভি দেখিসনি? ইচ্ছা তো করছে তো চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ে ফেলি। ফাজিল পোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই বেটাই সব নষ্ট করে দিল। শালা আবার তোর ঘাড়ে রোজের ভূত এসে চাপবে দেখিনিস। উনি ওয়াশরুম থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে বসলেন। অ্যাজ ইউজুয়াল আমার দিকে ফিরেও তাকালেন না। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। হোয়াট, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার ইচ্ছা। তাহলে ওই দিকে গিয়ে দাঁড়াও, আমি কাজ করছি। তো জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আপনি কাজ করছেন, ভালো কথা করেন। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি কাজ করেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এবং আপনার দিকেই তাকিয়ে থাকবো। হোয়াট ট্র্যাভিস, বাচ্চাদের মতো কথা না বলে সরো এখান থেকে। আমি তো বাচ্চা, এই জনের 1 তারিখে 18 হবে। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই আমিও শিশু বলে চট করে ওনার কোলে গিয়ে বসে গেলাম। হঠাৎ করেছে আমার কি হলো বুঝতে পারছি না। আমার এমন আচরণের কারণ আমি নিজেই তো খুঁজে পাচ্ছি না। জাঙ্গক প্রথমে ভ্যাবাচেকা খেয়ে গেল। বিষয়টা বুঝতে পেরে রাগি চোখে তীর দিকে তাকালো। আরে এভাবে তাকান কেন? জানেন না শিশুদের কোলে নিতে হয়? বলি ওনার গলা জড়িয়ে ধরলাম। স্ট্যান্ড আপ, আই সেড স্ট্যান্ড আপ, ড্যাম ইট। ভয় আমি কেঁপে উঠলাম, কিন্তু নড়লাম না। মা বলে যদি ভয় পাও তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। হয়তো সে ভয় পাবে না, কিন্তু কনফিউশন অবশ্যই হবে, আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানোর। আমিও সেই ট্রিক ইউজ করলাম। চুপ, একদম চুপ, চেঁচাবেন না একদম। আপনার কি মনে হয় আমি আপনার সাথে রোম্যান্স করতে এসেছি? আপনার মতো আনরোম্যান্টিক পার্সনের সাথে রোম্যান্স করার চেয়ে কচু গাছের সাথে রোম্যান্স করা ভালো। বুঝতে পারলাম উনি ভরকে গেছেন। আমার কথার ধরন হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজ। সেই সুযোগে ছট করে ওনার কোল থেকে উঠে গেলাম, ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তো কোচিং ঠিক করেছেন? আমি এইভাবে প্রসঙ্গ পাল্টা দিই। উনি এবার আরো অবাক হলেন, কোন রকমে বললেন, ভর্তি ফি যাবত কত টাকা লাগবে? কেন, সেটা দিয়ে তুমি কি করবে? বলতে তো আর সমস্যা নেই, বলুন না প্লিজ। সব মিলিয়ে 20,000-এর মতো লাগবে। ও থ্যাঙ্কস বলেই ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম। কোচিংয়ের কথা না তুললে উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে।
এই মুহূর্তে আম্মুকে একটা পাপ্পি দিতে ইচ্ছা করছে। আম্মুর আইডিয়ার জন্য আজ একটুর জন্য বেঁচে গেছি। উফ, এসব ভাবতে ভাবতে ভাইয়াকে কল দিলাম। ভাইয়া এখন একমাত্র ভরসা আমার। কেমন আছিস বোন? একটাও কথা বলবা না। আমাকে একটাও ফোন দিয়েছো তুমি? ফোন চেক করেছিস তুই? কতবার ফোন দিচ্ছি, তুই তুলেছিস না? মানে আসলে তুই কি বলবে বুঝতে পারছে না। ভাইয়া কি হচ্ছে, কাঁদছিস কেন? আমার ল্যাপটপ লাগবে। উনি কিনে দিতে চাইছিল, বাট আমি ওনার থেকে নিব না। তুমি তো বলেছিলে যে আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দেবে। আমি তোকে মানা করলাম কবে? আজই কিনে পাঠিয়ে দিচ্ছি। না না। কায়ে বেশ অবাক হলো। কি হলো? না মানে বলছিলাম কি, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি নিজের পছন্দ মতো কিনে নেব। কিন্তু কোনো কিন্তু না প্লিজ ভাইয়া, নয়তো দরকার নেই। আচ্ছা বাবা, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কিনে নে। আপাতত বেশি টাকা নেই আমার হাতে, 60,000 পাঠাচ্ছি বোন। মনটা খারাপ করে কথাটা বললো কাই। আমার মনটাও খারাপ হয়ে গেল। বাবা রিটায়ার নিয়েছেন, ভাইয়ার টাকায় সংসার চল। এতগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয়ই মাসের খরচে টানটানি পড়বে। নিজেকে কেমন অসহায় লাগছে। ভাইয়া আমার এত লাগবে না, ল্যাপটপ তো ল্যাপটপই। তুমি আমাকে 35-এর মতো টাকা পাঠিয়ে দিও, ওতেই হয়ে যাবে। কি যে বলিস, একদমই না। আমি তো না না না, আমি যা বলছি তাই হবে, নয়তো আমার চাই না। আর তো জেদি কেন তুই? আচ্ছা ঠিক আছে। সো সুইট বুড়ো, ভালো থাকিস বুড়িটা, নিজের খেয়াল রাখিস। ভাইয়ের সাথে কথা বলে পিছে ঘুরতে দেখলাম চাঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই বলে উঠলেন, ল্যাপটপ চাই? আমাকেই তো বললে হতো, ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? আমার ভাইয়া আমাকে কখনো ডিস্টার্ব বলে মনে করেন না। এনিওয়ে, আজ আমাকে কোচিনে অ্যাডমিট করতে যাবেন নাকি? ডিস্টার্ব ফিল না করলেও তুমি আর এখন ওনার রেসপন্সিবিলিটি নাও। আর হ্যাঁ, বিকেলে তোমাকে নিয়ে যাবো কোচিনে, তৈরি থেকো। ও, তাহলে বের হওয়ার আগে মনে করে আমার থেকে ভর্তির ফ্রিটা নিয়ে যাবেন প্লিজ। সবার সামনে আমি প্লে করলে ব্যাপারটা খারাপ দেখায়। মানে মানে সিম্পল, কোচিনে ভর্তি হওয়ার জন্য তো টাকার প্রয়োজন, আর টাকাটা নিশ্চয়ই আপনি দিবেন না? অবশ্যই আমি দেব, এটাই তো স্বাভাবিক। কেন দিবেন? বস, আই এম ইওর হাজবেন্ড এন্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি। হাসালেন আমায়, হাজবেন্ড? কখনো হাজবেন্ডের মতন আচরণ করেছেন এখন পর্যন্ত? যে আজ হাজবেন্ডের মতো কথা বলছেন। আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে আমি কোনো নামমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে কারো ঘাড়ে বসে চেপে থাকতে চাই না। তাছাড়া আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি। পেহা, তুমি এইভাবে কেন বলছো? কিভাবে বলছি? আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম, নাথিং এলস। তাছাড়া আমি আপনার তথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির লোভী মেয়ে। এমন টাইপের মেয়ে রেসপন্সিবিলিটি নেওয়ার আপনার মতো মানুষের শোভা পায় না। তাচ্ছিলের হাসি দিয়ে কথাটা বললো তে প্লিজ, আমি ওগুলো রাগের কথাই বলেছিলাম। প্লিজ লেট মি গো। আমি তখন নিজের মধ্যেই ছিলাম না তে। ইটস টোটালি ইওর পার্সোনাল প্রবলেম বলে ওনার সামনে থেকে চলে আসে। আমার কথায় উনি মুখটা কালো করে ফেলেছেন। আমারও খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। ওনার বোঝা উচিত কাউকে এইভাবে হার্ট করলে তা মানুষটাকে কতটা ক্ষত বিক্ষত করে। বিকেল 3টে। তে তে তোমার এখনো হয়নি? আমরা লেট হচ্ছি। শেষ, চলুন। একটু শুনুন। কি? পুরো গুছিয়ে কথাটা বললো চাঙ্কুক। টাকাগুলো রাখেন। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটি পকেটে ঢুকে সোজা হয়ে দাঁড়ালেন। আমি এবার অবাক হলাম, উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন? ওনার দিকে ভুরু কুচকে তাকাতে উনি বলে উঠলেন, তুমি আমার টাকা নেবে না ভালো কথা, কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফেলুদা কেন বানাচ্ছ? ভাইয়ার থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন? আমারই তো ভাইয়া। তুমি এখনো ছোট তাই বুঝতে পারছো না, কিন্তু এর যে আত্মসম্মানজনক বিষয় আর হতে পারে না। আশেপাশের মানুষ বলবে, ওই দেখো বিয়েটা হয়ে গেছে তবু ভাইয়ের টাকা ওড়াচ্ছে, ব্লা ব্লা ব্লা। তুমি যেহেতু এবারের বউ, আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা, তাই কিনা বলো? আমি বোকার মতো মাথা নাড়ালাম, কারণ বিষয়টা সত্যি চিন্তার। আমি তো এইভাবে ভাবিনি। এবার আমি বেশ টেনশনে পড়ে গেলাম। তাহলে আমি কোচিনে ভর্তি হওয়ার টাকা কই পাবো বলে মুখ কোমড়া করে বিছানায় বসে পড়লাম। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে এই আইডিয়াটা ইউজ করতে পারো। কি আইডিয়া? তুমি আপাতত আমার থেকে টাকা নাও, পরবর্তীতে দিয়ে দেবে, সিম্পল। মানে আমার কাছে তো টাকাই নেই, আমি আপনাকে কিভাবে দিব? আরে দেখো, তুমি অ্যাডমিশনে কোচিনে ভর্তি হচ্ছ, ভালো পড়াশোনা করবে, ভালো ভার্সিটিতে চান্স পাবে, একসময় গ্রাজুয়েট কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন না হয় দিয়ে দিও। এতদিন আমার থেকে লোন হিসেবে নাও, আমি হিসেব রাখবো। কিন্তু ওকে, তোমার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান ইউজ। ওনার আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে, তাই আর ঝামেলা না করে ওনার কথা রাজি হয়ে গেলাম। আর
বললাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করবো, যেন মনে না করেন আমি ওনার টাকা একেবারে নিয়ে নিচ্ছি। আমার কথা শুনে উনি মাথা নাড়িয়ে বলে উঠলেন, অবশ্যই দিবে, না হলে আমি তোমার নামে কেস করব। আমি তো টাকা ছাড়ার মানুষ নই। আচ্ছা যাও, এক কাপ কফি নিয়ে আসো। এখন এত সুন্দর আইডিয়া দিলাম, ট্রিট দেবে না? আমি ফ্রিতে কিছু করি না, গোনাও। আমি আর কিচ্ছু বললাম না, চেয়ে নিতে চলে গেলাম। কিন্তু ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জাঙ্কক ভাইয়া মুচকি হাসতে ঠোঁটের কাছ থেকে ট্যাক্স নেয়, সে জাঙ্কক ভাইয়া বিছানায় শুয়ে রীতিমতো কড়াকড়ি খাচ্ছেন আর পেট চেপে ধরে হাসেন। ওনাকে দেখে মনে হচ্ছে হাসির চোটে ওনার পেট রীতিমতো ব্যথা শুরু করে দিয়েছে, কিন্তু ওনার হাসি থামছে না। আমার জানা মতে হাসির মতো তো কিছু হয়নি, তাহলে উনি এভাবে হাসছেন কেন? হঠাৎ করে এমন কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে? ওজাপুর বোধ সত্যি সত্যি ঘাড়ে চাপেনি তো? নিচে গিয়ে দেখি উনি গাড়িতে বসে ওয়েট করছেন। আমি একটু অবাক হই, কারণ উনি গাড়ি খুব কমই ইউজ করে, অলওয়েজ বাইক নিয়ে চলাচল করে। তাহলে আজ কি হলো? আমার প্রথম দিকে কত শখ ওনার বাইকে উঠবো, কিন্তু কখনো উঠতে পারিনি। ভেবেছিলাম আজ উঠবো, কিন্তু উনি জানাব দেখি আগে থেকে গাড়িতে উঠে বসে আছে। আমি তোর বাইকে উঠলে কি তোর বাইকের রং জুড়ে যাবে নাকি? যত সব। নিজের মনে বিড়বিড় করতে করতে গাড়িতে উঠলাম। আমি গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চালাতে শুরু করলেন। দুজনে চুপচাপ বসে আছি, উনি কিছু বলছেন না, আর আমি বলার সাহসও পাচ্ছি না। পেটের মধ্যে কথাগুলো কিলবিল করছে, গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। আমি বারবার ওনার দিকে করুণ চোখে তাকাচ্ছি, আর উনি স্ট্রেট বসে গাড়ি চালিয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎই উনি বলে উঠলেন, বারবার এভাবে তাকানোর কি আছে? আমরা তো নতুন দেখছো না, এভাবে তাকাবে না, মাইন্ডেড। এবার আমারও রাগ লাগছে। আমি ওনার দিকে ঘুরে বসে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। এবার বলছো মজা? কি ব্যাপার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার বিরক্ত লাগছে। সোজা হয়ে সামনের দিকে তাকাও। আজীব ভাবলে, আরে চোখ আমার, ইচ্ছাও আমার, জামাইটাও আমার, আপনার প্রবলেম কি মশাই?